পাহাড়ি জেলা রাঙামাটির দুর্গম পাহাড়ি গ্রামগুলোর অধিকাংশ মানুষ সারা বছর ঝিরিঝিরি ও ঝর্ণার পানির উপর নির্ভর জীবন ধারণ করে। ঘরের নিত্য ব্যবহার্য কাজ সহ পানি পানের জন্য এই ঝিরি ও ঝর্ণার পানি ব্যবহার করা হয়। সাধারণত বর্ষার সময় থেকে শীত মৌসুম পর্যন্ত এসব উৎস থেকে পানি সংগ্রহ করা গেলেও মাঘ ফাল্গুন থেকে পাহাড়ে শুকনো পানির সংকট দেখা দেয়। সরকারের উদ্যোগে দুর্গম কিছু কিছু পাহাড়ি গ্রামে রিং ওয়েল ও টিউবওয়েলের স্থাপন করা হলেও শুকনো মৌসুমে এসব থেকে পানি পাওয়া যায় না। গ্রামবাসীর আশপাশের নিচু জায়গায় কুয়া থেকে পানি সংগ্রহ করলে শুকনো মৌসুমে সব কুয়া থেকে পানি ওঠে না, ফলে শুকনো পানির অভাবে ধুঁকতে হয় রাঙামাটির দুর্গম পাহাড়ি গ্রামের সাধারণ মানুষকে। সরকারি হিসেবে জেলায় প্রায় ৫৯ ভাগ মানুষের শুকনো পানির আওতায় এসেছে বলে দাবি করেছেন তারা। তবে বাস্তবতা হচ্ছে বছরের অর্ধেক সময়, বিশেষ করে শুকনো মৌসুমে, জেলার ৭০ ভাগ মানুষ পানির অভাবে পড়ে যায়। রাষ্ট্রের মৌলিক সংস্কারের একটি রূপরেখা জাতীয় ঐক্য কমিশনকে দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। মঙ্গলবার জাতীয় সংসদে এলডি হলে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়ে এই সংস্কার হস্তান্তর করেন তিনি। এর আগে ১৯ এপ্রিল সংলাপে অংশ নেয় দলটি। এ বিষয়ে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, মৌলিক সংস্কার বলতে কোনো নির্বাচনী ব্যবস্থা সংস্কার নয় বা আসন ভিত্তিক ২/৩ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংবিধান সংস্কারের মতো বিষয়গুলো মনে করি না। বরং ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা ও বিকেন্দ্রীকরণ এই তিনটি বিষয়কে বর্জন করা হচ্ছে মৌলিক সংস্কারের মূল ভিত্তি। মৌলিক সংস্কারের বিষয়ে তিনি বলেন, সেটাকে অর্জন করতে হলে সাংবিধানিক ও রাষ্ট্র কাঠামো থেকে কিভাবে স্বৈরতান্ত্রিক ও ফ্যাসিবাদী উপাদানগুলো হতে মুক্ত হতে পারি, সাংবিধানিক পদগুলোতে নিয়োগের ক্ষেত্রে দলীয়করণের বাইরে এসে কিভাবে জাতীয় স্বার্থকে প্রতিফলিত করতে পারি, কিভাবে বিচার বিভাগকে রাজনৈতিক মুক্ত করে সত্যিকারের অর্থে ন্যায় বিচারের প্রতীক হিসেবে হাজির করা যায়, এটাই আমাদের মূল লক্ষ্য। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের প্রথম দিনে শুনানি হয়েছে। পরবর্তী শুনানির জন্য আগামী বৃহস্পতিবার দিন ধার্য করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতি পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই দিন ধার্য করেন। আদালতে জামায়াত নেতার পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট রায়হান উদ্দিন, ব্যারিস্টার নাজিব মোমেন। এজলাস কক্ষে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহমুদ জুবায়ের, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, নুরুল ইসলাম হক বুলবুল সহ জামাত নেতারা উপস্থিত ছিলেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউসিজি কর্তৃক বাজেট বৈষম্যের অভিযোগে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। আসন্ন অর্থবছরে বিশ্ববিদ্যালয়ের বাৎসরিক বাজেট বৃদ্ধি করে শিক্ষার্থী ভোগান্তি লাঘবের দাবি জানিয়েছেন তারা। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এই বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল থেকে বৈষম্যের গদিতে আগুন জ্বালো, একসাথে জবিয়ানদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, জবি নিয়ে বৈষম্য মানি না, মানব না, বৈষম্য কালা হাতে ভেঙে দাও, গুড়িয়ে দাও ইত্যাদি স্লোগান দেওয়া হয়। শিক্ষার্থীরা বলেন, ২০,০০০ শিক্ষার্থীর আবাসন সংকট, ক্লাসরুমের সংকট, যা শিক্ষার ও মান উন্নয়ন ব্যাপক প্রভাব ফেলে। কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় প্রতিষ্ঠাকালীন সময় থেকে বাৎসরিক বাজেটে বৈষম্যের শিকার হয়ে আসছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আবাসন সুবিধা বিস্তৃত ক্যাম্পাস থেকেও অনেক বিশ্ববিদ্যালয় ৩০০ থেকে ৯০০ কোটি টাকার বাজেট পায়, সেখানে আবাসন সংকটে শীর্ষে থাকা জবিকে বাজেট দেওয়া হয় ১৫০ থেকে ২০০ কোটি টাকা মাত্র। সিলেটে চাঞ্চল্যকর, অ্যাডভোকেট শামসুল ইসলাম হত্যা মামলায় নিহতের ছেলেসহ ৩ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও একজনের ৩ বছরের কারাদণ্ড এবং আরেক আসামিকে খালাস দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে সিলেটের বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ শাহাদাত হোসেন প্রামাণিক এই রায় দেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেন আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আনসারুজ্জামান। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন নিহত অ্যাডভোকেট শামসুল ইসলামের ছোট ছেলে, নগরের মিরপুর টোলার আজাদি ১১০ বাসার বাসিন্দা মাসুদ চৌধুরী ওরফে মুন্না, সুনামগঞ্জের দেয়ারাবাদ উপজেলার চণ্ডীপুর গ্রামে মৃত আব্দুল লতিফের ছেলে জাহের আলী ও সুনামগঞ্জ ছাতক থানার রাউলি গ্রামের সুরুজ আলীর ছেলে আনসার আহমেদ।
রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের 20,000 টাকা করে জরিমানা, অনাদায়ে 3 বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জ শহরের বিবি রোডে ফুটপাতের হকার জুবায়ের হত্যা মামলায় 4 জনের মৃত্যুদণ্ড ও 2 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এই মামলায় 2 জনকে খালাস দেওয়া হয়। মঙ্গলবার নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ আখতারুজ্জামান ভূঁইয়া এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে আদালতে 5 জন উপস্থিত ও 1 জন পলাতক ছিলেন। মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ইকবাল হোসেন স্বপন, আনোয়ার হোসেন সানি ও সাইমান। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হলেন রাসেল হোসেন ও হাসান মামুন। এদের মধ্যে রাসেল হোসেন পলাতক রয়েছেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক কাইয়ুম খান। জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন করার প্রস্তাব দেওয়ার কথা তুলে ধরে দলটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, আমরা বিগত সময়গুলোতে দেখে এসেছি নির্বাহী বিভাগ তার জায়গায় একচ্ছত্র পুরো রাষ্ট্র পরিচালনায় আধিপত্য ছিল এবং অন্যান্য বিভাগগুলোতে একচ্ছত্র আধিপত্য বিস্তার করত। সেই জায়গায় জাতীয় সাংবিধানিক কাউন্সিল নির্বাহী বিভাগকে জবাবদিহিতায় রাখার একটা কাজ করবে, সাংবিধানিক পদগুলোতে নিয়োগদানের কাজ করবে। মঙ্গলবার জাতীয় সংসদে এলডি হলে জাতীয় ঐক্য কমিশনের সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। নিজেদের দেওয়া প্রস্তাবের কথা তুলে তিনি বলেন, সংসদ সদস্যরা সংসদে তাদের স্বাধীন মত প্রকাশ করতে পারবে, সরকারের স্থিতিশীলতার যাতে রক্ষা হয় সেখানে সাংবিধানিক একটা ব্যবস্থা থাকে। ভোটারদের বয়স যাতে 16 এবং নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীর বয়স যেন 23 হয়, এই তথ্য প্রাপ্তির যে অধিকার এটাকে যেন মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়। ক্ষমতায়ন এবং প্রতিনিধির বৃদ্ধির ক্ষেত্রে আমরা সরাসরি 100 নারী সংসদ সদস্যদের কথা বলেছি। মাগুরার আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলায় সাক্ষ্য দিতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির না হওয়ায় 2 চিকিৎসকের বিরুদ্ধে গ্রেপ্তারের পরোয়ানা করেছে আদালত। মঙ্গলবার মামলার সাক্ষ্য গ্রহণের 7ম দিনে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের ও 2 জন চিকিৎসক আদালতে হাজির না হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিচারক এম জাহিদ হাসান এই আদেশ দেন। আগামীকাল বুধবার আবারও সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত। এর আগেও ওই 2 জন চিকিৎসক আদালতে হাজির হননি। ফলে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এখনো পর্যন্ত 27 জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। সাবেক রেলমন্ত্রী মজিবুল হকের শ্বশুরবাড়িতে কুমিল্লার চান্দিনায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। লুটপাটের পর তাদের বাড়ি ঘেরাও করে অবরুদ্ধ রাখে হামলাকারীরা। ভুক্তভোগীরা জরুরি সেবা 999-এ ফোন করে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে 4 জনকে আটক করা হয়। গতকাল সোমবার দিবাগত রাত 12টার পর উপজেলার গল্লাই ইউনিয়নের মিরখোলা মুন্সিবাড়িতে এই ঘটনা ঘটে। এ সময় সাবেক মন্ত্রী মুজিবুল হকের স্ত্রী হনুফা আক্তারের বড় ভাই আলাউদ্দিন মুন্সি ও নাসিরউদ্দিন মুন্সির ঘরে ঢুকে ভাঙচুর ও লুটপাট করে হামলাকারীরা। ওইসব ঘটনায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির কর্মীরা সমর্থকরা ঘটিয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। ওআইসি বলছে, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ভিত্তিহীন অভিযোগ ইতিমধ্যে অস্থিতিশীল পরিস্থিতিকে আরো ঘোলাটে করে তুলছে। জম্মু কাশ্মীরে পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে এবং এই উত্তেজনা সামরিক সংঘাতের রূপ নেওয়ার আশঙ্কাও বাড়ছে। এমন অবস্থায় উত্তেজনাকর এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইসলামী সহযোগিতা সংস্থা। সংস্থাটি বলছে, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ভিত্তিহীন অভিযোগ দক্ষিণ এশিয়ার নিরাপত্তাজনিত উত্তেজনা আরো বাড়াচ্ছে। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জেনেছেন সংবাদ মাধ্যম টিআর গ্লোবাল।